জোর করে অভিমান ভাঙাতে হয়, সেটা কি এই পুরুষ জানে না? এভাবে বলে তো মায়া লাগবেই, কিন্তু জোর করলেই না ভালোবাসার প্রখরতা বুঝতে সক্ষম হবে। মীরা উঠে বসে গাড়িতে। রিয়ান লাল টকটকে চোখ জয় দিয়ে এক পলক দেখে নিল মীরাকে। পরপরই জিপ গাড়িটা স্টার্ট করলো। গাড়ি চলে সাই সাই করে। মীরা চুপ করে বসে কোনো চোখে রিয়ান ভাইয়ের দিকে দেখে। অসম্ভব সুন্দর পুরুষটা, চোখ বাঁধিয়ে দেওয়ার মতো। মীরার সেই দিনের কথা মনে পড়ে। রিয়ান ভাই আবার সেই বাগান বাড়ির দিকে যাচ্ছে। মীরার মন মুহূর্তেই ভালো হয়, কিন্তু কিছু বুঝে ওঠার আগে নিজের বাহুতে প্রবল বেগে শক্ত হাতের ধাক্কা অনুভব করে। মনে হলো যেন তার ঠিক 10 সেকেন্ড পরেই নিচে পড়ল মেয়েটা। মস্তিষ্ক কিছুই বুঝতে পারে না। কয়েক সেকেন্ড ব্যবধানে কানে ভেসেল বিকট এক শব্দ, বিয়ে করব আমি এক্ষুনি। সবাই বিস্ফোরিত নয়নে তাকালো রিহানের দিকে। ছেলেটা পাগল হয়েছে। এই অবস্থায় বিয়ে কিভাবে সম্ভব? মাথায় শুভ্র রঙা ব্যান্ডেজ মারানো, শরীরে বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত। তখন দুপুর ছিল, আর গ্রামের ওই সাইডে তেমন মানুষ না থাকে, কেউ এদের দেখেনি। রিহানের যখন জ্ঞান ফিরে তখন শরীর দুর্বল আর মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছিল, তবে সেদিকে ছেলেটার খেয়াল ছিল না। ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে যখন মীরাকে পায়নি তখন অস্থির হলো। গাড়ি থেকে নেমে মাথা চেপে ধরে কোনোরকম গাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে মীরাকে পেয়েছিল। জ্ঞান নেই মেয়েটার। রিয়ান নিশ্চিত মীরা ব্যথা পায়নি, তবে মেয়েটা ভয়ে জ্ঞান হারিয়েছিল। রিয়ান নিজেও হয়তো গাড়ি থেকে নেমে গেলে তার নিজেরও কোনো ক্ষতি হতো না, তবে তার শখের গাড়িটা হয়তো আর ঠিক থাকতো না। রিয়ান ঝুঁকে বসে মীরাকে কয়েকবার ডেকেও যখন কোনো লাভ হয়নি, তখন রিয়ান ওই অবস্থাতেই মীরাকে কোলে তুলে গাড়িতে বসাই অনেক কষ্টে। গাড়ি ঘুরিয়ে উপজেলার হসপিটালে আসতে 10 কি 15 মিনিট লাগে। সেখানে ব্যথায় জর্জরিত রিয়ান আধ ঘন্টায় এসে হসপিটাল পৌঁছায়। আর সেখানে গাড়ি থামাতে অনেকে ওকে দেখে এগিয়ে যায়, আর ততক্ষণে রিহান নিজেও জ্ঞান হারিয়ে ফেলে। কপালে ডান পাশে ভালোই জখম হয়েছে, তাই মাথার যন্ত্রণায় জ্ঞান হারায় আবারও। আর চোখ যখন খুলে তখন শেখ বাড়ির সবাই ওর সামনে উপস্থিত ছিল। আর একে একে সবার মুখে যখন একই প্রশ্ন, এসব কি করে হলো? রিয়ান তখন নির্বিকার ভঙ্গিতে উপরোক্ত ইচ্ছেটা সবাইকে জানালো। রিয়ানের বাবা স্ত্রী রেহনুমা বেগমের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। রেহনুমা বেগম স্বামীর চাহনি দেখে ঘাবড়ে গেলেন। শাশুড়ির আড়ালে গিয়ে দাঁড়ালো। রমজান শেখ গম্ভীর। তিনি আগে আন্দাজ করেছিল কিছু একটা গড়বড় আছে। যে নাতি তার আগে 6 মাস পর গ্রামে আসতো, সেই নাতি এখন সপ্তাহ 15 3 দিন কিংবা রোজ আসতো। শুধু মাঝে সুইজারল্যান্ড ছিল বলেই ব্যাপার ওনার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। তবে রিহান যে কেমন সেটা আর কেউ জানে আর না জানে, বড়রা তো জানে। সবাই রমজান শেখ কি বলবে সে অপেক্ষা করছে। বেশ কিছু সময় নীরবতা চলে, অতঃপর রমজান শেখ শান্ত স্বরে বলল, তুমি সুস্থ হও আগে দাদু ভাই, আমার মেয়ে দেখে রাখবো। তুমি সুস্থ হলেই তোমাদের বিয়ে। আমি সুস্থ। কিন্তু এত দ্রুত মেয়ে কই থেকে পাবো? তাছাড়া তোমার হঠাৎ এমন অবস্থায় বিয়ে কেন করতে ইচ্ছে হলো? ইফাদের বাবা ইব্রাহিম শেখের প্রশ্নটা হয়তো লজ্জাজনক। সবার চোখে মুখে চঞ্চলতা ফুটে উঠল। অপ্রস্তুত হলো সবাই। এমন প্রশ্ন কাকা হয়ে ভাইয়ের ছেলেকে করাটা নির্লজ্জের পরিচয় বহন করে, কিন্তু এখন সেটা করলো না। তার কারণটা রেহান নিজেই সবাইকে বিষয়টা ভাবালো। ছেলেটা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে কি মাথায় আঘাত লেগে স্মৃতিশক্তি হারিয়ে গেল? কিন্তু ডক্টর যে বলল ক্ষত তেমন গভীর নয়, তাই দুশ্চিন্তার কোনো কারণেই। ইব্রাহিম স্ত্রীকে ইশারা করে কেবিন থেকে বেরিয়ে গেল। রেহনুমা বেগম আতঙ্কিত। শাশুড়িকে সাথে নিয়ে বাইরে এলো। নীনা বেগম এসেই বলল, বড় বউ কিছু জানে না, ওরই কিছু কইয়া লাভ নাই। আম্মা, ওর কি হয়েছে হঠাৎ এসব কথা? আমরা চাই রেহান বিয়ে করে, বয়স হয়েছে তাই বলে এমন পরিস্থিতিতে। রিয়াদ শেখ হতবিহ্বল। নীনা বেগম কোমর ব্যথায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না। তিনি গিয়ে একটা চেয়ারে বসেন। রেহনুমা বেগম শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ায়। নীনা বেগম ছেলের বইয়ের হাতের উপর হাত রেখে ভরসা দেন, এবার যা হবে ভালো হবে, ভালো করতে হবে, নয়তো দুই পরিবারের অভিমান কোনোদিন মিটার নয়।
তবে এটা তখনই সম্ভব হবে যখন তাহার একমাত্র মেয়ে শেখ বাড়ির প্রথম মেয়ে রমজান শেখের একমাত্র কন্যা রোকেয়া শেখ যাইবে। তবে তিনি আশায় বাঁচে রোকেয়া নিশ্চয়ই নিজের কষ্টটা মেয়েকে পেতে দিবে না, এটা ভেবেই চিন্তামুক্ত থাকেন। ছেলেকে ইশারা করে পাশে বসতে বলে। রিয়াদ শেখ স্বাভাবিকভাবে এসে মায়ের পাশে বসে। নীনা বেগম ভাবল, জানি বোনকে তোমরা দুই ভাই নিজেদের চেয়েও বেশি ভালোবাসো। বোন স্বামী ছাড়া একা একটা বাড়িতে রয়েছে, বৃদ্ধা শাশুড়ি আর ছোট একটা বাচ্চা মেয়েকে নিয়ে, সেটা আবার খুব সচ্ছলতার সাথে। এটা যে তোমার কিংবা তোমার বাপ ভাইয়ের কাজ সেটা সম্পর্কে শেখ বাড়ির সবাই অবগত। বোনকে আড়াল থেকেও তোমরা সাহায্য করেছো, হয়তো এটা তোমাদের কর্তব্য দায়িত্ব, কিন্তু ভালোবেসে তো করেছে। বোনকে একটা সময় তোমরা অনেক অত্যাচার করেছো, আর ভুল কিংবা ভবিষ্যতে খারাপ হবে এটা ভেবে অনেকে বোন বা নিজের মেয়ের জন্য সবাই ভালোটা চেয়ে এমন করে। ভালো সবাই চায়, কিন্তু মাঝে মধ্যে আমরা ভালো চাইতে গিয়ে নিজের অজান্তেই হয়তো তাদের মনে অনেকটা আঘাত দিয়ে ফেলি। কাছের মানুষের দেওয়া আঘাতে কষ্ট বেশি হয়। হঠাৎ যখন চোখের সামনে আপন মানুষগুলো বদলে যায়, অন্য একটা রূপ চোখে ধরা পড়ে, তখন হয়তো এর চেয়ে বিষাদময় অনুভূতি আর কিছু হতে পারে না। তখন আমার মেয়ে পালিয়ে গিয়ে ঠিক করেনি, তবে পালাতে কিন্তু তোমাদের জন্যেই বাধ্য হয়েছিল আমার মেয়ে। প্রথমে কিন্তু আমাদের মানাতে চেয়েছিল, আফসোস আমরা মেনে নেইনি। আমি চাইবো দ্বিতীয়বার তোমাদের দ্বারা যেন এমন ভুলটা আর না হয়। রিয়াদ শেখ মায়ের কথা শুনে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে। সত্যি বাড়াবাড়িটা তখন তারাই করেছিল। বোনে ভালো চাইতে গিয়ে বোনের ভালোবাসা ভুলে গিয়েছিল। সুখ শান্তি শুধু টাকা পয়সা অর্থ সম্পদে থাকে না, ভালোবাসা থাকাটা জরুরি। আফসোস শুধু একটাই, তারা ভালো চাইলেই আলো তো ভিন্ন রকম পরিকল্পনা আগেই করে রেখেছিল, যেটা কেউ জানতো না। রিয়াদ শেখ মায়ের কথা ঠিক বুঝতে পেরেছে, তবে ব্যাপারটা পুরোটা খোলাসা করতে বলেন। আম্মা, আমি যদি খুব বেশি ভুল না হই তুমি মীরার কথা বলছো, কিন্তু মীরা অনেক ছোট, ওরকম মানবে না। ছেলের মুখে এত বছর পর বোনের সেই ছোট্টবেলার আদর করে ডাকা নামটা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছে নীনা বেগম। তবে কিছু ভেবে বলে উঠলেন, আর যদি তোমার বোনের মতো একই কাজ মীরা করে, তাহলে তোমরা মেনে নিবে তো? প্রয়োজনে তাই, তার আগে রকুর সাথে এ ব্যাপারে কথা বলা উচিত। নীনা বেগম আড়ালে হাসে। রেহনুমা বেগম স্বস্তি পান। এটা নিয়ে অন্তত স্বামী আর তাকে কিছু বলতে পারবে না। যার আগে মানুষ রেহনুমা বেগম এত যুগ সংসার করে এসেছে এই মানুষটার সাথে, অথচ আজ পর্যন্ত ওনার মুখের উপর কথা বলার সাহস হয়নি। যদিও রিয়াদ শেখ স্ত্রীর সাথে খুব নর্মাল বিহেভিয়ার করেন, ভালোবাসা আদর যত্ন সবই করে, কিন্তু তিনি নিজেই একটু চুপচাপ আর ভীত স্বভাবের, আর বয়সও খুব ছোট ছিল। বিদায় এত বছর সংসার করে সহজ হতে গিয়েও যেন পারে না, কিংবা মানুষটার অসম্মান হয়, কোনো কথাই সেই থেকে কিচ্ছু বলে না। রিয়ানের পাশের রুমে মীরা ভর্তি আছে, জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। ভয় পেয়েছি প্রচুর, স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তবে তার চেয়েও বড় কথা, মীরা এই মুহূর্তে ভীষণ পাগলামি করছে রিহানের জন্য। দুজন নার্স একজন আয়া কতবার বলেছে রিহান ঠিক আছে, কিন্তু মীরার বিশ্বাস হচ্ছে না, বরং আরও কান্না করছে আর কী সব বিড়বিড় করছে। রোকেয়া গিয়েছিল ভাইয়ের সাথে কথা বলতে। রিহান নিজের কথাই অনড়, আজই বিয়ে করবে সে, তাই রোকেয়া বেগমের সাথে এ ব্যাপারে কথা বলেছে রিয়াজ। রোকেয়া শুধু বলেছে তার মেয়ে যা চাইবে সে তাই মেনে নিবে। তাই সবাই এসেছিল মীরার কাছে, কিন্তু কেবিনে এসে মীরার পাগলামি দেখে কারোর আর বুঝতে বাকি থাকে না। তবুও কথা ক্লিয়ার করে নেওয়া ভালো। রিয়াজ শেখ মীরার কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে জানালো, আম্মা জান, রেহান ঠিক আছে, বিশ্বাস হয়েছে? মীরা মায়ের দিকে তাকাই। মা এত নিশ্চুপ, মীরার ভয় হতে কেউ হয় না। সেদিন বলা মায়ের কথাটা মনে পড়ে, ঘাড় নেড়ে সাই দিয়ে আবদার করলো, আমি একটু ওনাকে দেখবো মামা। অবশ্যই দেখবে, তার আগে বলো আমার মেয়ে হবে, বিয়ে করবে রেহানকে। মীরার কথাটা বুঝতে কিঞ্চিত সময় লাগে। কি বলছে
মস্তিষ্ক বুঝতে পেরে চোখ বড় বড় হয়, স্বপ্ন মনে হয় সব। তৎক্ষণাৎ মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারে না, শুধু ফ্যাল ফ্যাল করে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। নীরবতা যেন সম্মতির লক্ষণ। রোকেয়া মেয়ের চোখের ভাষা পড়তে পারে। মেয়ে তার উত্তর না পেয়ে যে কিছু বলবে না তিনি তা ভালো করেই জানেন। চোখের ইশারায় হ্যাঁ বোঝাতে মীরাও আচমকাই বলে উঠল, আমি রাজি মামা। রিহান অসুস্থ শরীর নিয়ে বসে আছে বেডে। তাকে শুয়ে থাকার নির্দেশ দিয়েছে ডক্টর, কিন্তু সে বসে আছে। পরিবেশটা থমথমে, কেউই একটু শব্দ করছে না। কেউ বসে আছে তো কেউ দাঁড়িয়ে আছে। রিয়ানের বরাবর সামনের একটা চেয়ারে বসে আছে মীরা। মেয়েটার শরীর দুর্বল, তার মধ্যে এতজন মানুষ, আর হঠাৎ বিয়েটা এমন পরিস্থিতির সাথে জুড়ে গিয়েছে, হয়তো সেজন্যই অস্বস্তি হচ্ছে। রিয়ান দুর্বল চোখ জোড়া মেলে পিট পিট করে মীরার দিকে তাকিয়ে আছে। মীরার হয়তো সেজন্য অস্বস্তি হচ্ছে। রিয়ান দৃষ্টি ঘুরিয়ে কাজের দিকে তাকায়। তিনি কাগজে খসখস করে কিছু লিখছে। সে বিরক্ত হয়, এত দেরি কেন করছে কাজী সেটা বুঝতে পারছে না। রমজান শেখ নাতির মুখের দিকে তাকিয়ে আড়ালে মুচকি হাসে। মেয়ের অভিমান ভাঙছে ধীরে ধীরে, এতেই তিনি খুশি। তিনি মেয়ে রোকেয়ার দিকে এক পলক তাকিয়ে নীরবতা ভেঙে কাজীকে তাকাতে দিয়ে বলল, আমার দাদু ভাই অসুস্থ কাজী সাহেব, বিয়েটা আপনি শুরু করুন। কাজী পান খেয়ে লাল করে রাখা ঠোঁট জয়া এলিয়ে হাসে। সাদা দাড়ির ফাঁকে খারাপ লাগে না। মীরার ভালো লাগলো, তবে হঠাৎ নিজের দাদার কথা মনে পড়ে মনটা বিষণ্ণ হয়। বাবার অল্প বয়সেই দুনিয়ায় ত্যাগ করার ফলে দাদার সাথে তার শৈশব কাটানোর স্মৃতি বেশি। বাবা দাদার কথা মনে পড়ে মীরা অস্বস্তি ভুলে মন খারাপ হয়। পাশে দাঁড়িয়ে আছে নীনা বেগম, কমলা বেগম। তাদের ডাকেই মীরার ভাবনা ছুটে অপ্রস্তুত হয়। মীরা তাকায় নানির দিকে। নীনা বেগম ইশারায় কাজী সাহেবকে দেখায়। মীরা সেই দিকে তাকাতেই কাজী হাসি বজায় রেখে কবুল বলতে বলে। মীরা যেন কতখানি শ্রবণ হলেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারে না। কণ্ঠনালী কাঁপছে মেয়েটার, সবকিছু কেমন স্বপ্ন মনে হচ্ছে। এক পলক করে সবার দিকে তাকিয়ে রিহানের দিকে তাকাতেই রিহান ভরসার দৃষ্টিতে তাকায়। মীরা রিহানের দিকে তাকিয়ে থেকেই পরপর 3 বার কবুল বলে দিল। রিহান স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, অতঃপর নিজের পালা আসতেই সময় নিল না। রিহান কবুল বলার পরপরই সবাই আলহামদুলিল্লাহ বলে। কাজী সব কাজ শেষ করে দুজনের সিগনেচার করালো। অতঃপর সব ফর্মালিটি পূরণ করেই বিদায় নিল। আস্তে আস্তে সবাই গেল। রিহানকে একজন নার্স এসে একটা ইনজেকশন দিল, ব্যথার ওষুধ। মীরা পাশে বসে দেখে মানুষটার জেদি। মীরা আগে থেকে জানতো, কিন্তু এতটা সেটা কখনো ভাবেনি। দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে। গায়ে মীরার সেই ধুলোমাখা সাদা কলেজ ড্রেস, আর এটা পরেই বিয়ে হয়েছে। হয়তো সে প্রথম যে কলেজ ড্রেস পরেই বিয়ের পিড়িতে বসেছে। রিয়ান চোখ বন্ধ করেছিল। মাথাটা এত সময় ব্যথায় টনটন করলো। ইনজেকশন দেওয়ার পর কিছুটা হালকা লাগছে। কেবিনে তখন কেউ নেই। মীরার মা দাদি বাড়িতে চলে গিয়েছে। বাইরে শেখ বাড়ির সবাই আছে। মীরার জানা মতে। রিহান পিটপিট করে চোখ মেলে মীরার দিকে তাকালো। মীরা রিহানের মুখের দিকে তাকিয়েছিল বিধায় দুজনের চোখাচোখি হলো। মীরা অবলক তাকিয়ে থাকে রিহানের মুখের দিকে। ঠোঁটের এক পাশ লাল হয়ে ফুলে আছে, মাথায় ব্যান্ডেজ। মীরার বুকের ভেতর চিনচিন ব্যথা হয়। মানুষটা কত সহজে তার হয়ে গিয়েছে। অদ্ভুত এক মায়া পুরুষটার জন্য আগে থেকে থাকলেও আজ যেন মানুষটা নিজের। তার স্বামী অসুস্থ, বিছানায় শুয়ে কতটা কষ্ট না পেয়েছে। মীরা হাত এগিয়ে রিহানের ঠোঁটের কোণে আঙ্গুল দিয়ে স্পর্শ করে। রিহান চোখ বন্ধ করে। মীরা ধরে আসা গলায় শুধালো, ব্যথা? না। মিথ্যা বলছেন। মিথ্যা কথা বলা আপনার অভ্যাস হয়ে গিয়েছে রিহান ভাই। রিহান মৃদু হাসে। তার মীরা রেগে, অভিমানে, হ্যাঁ অভিমান করে আছে। সুস্থ হওয়ার আগ পর্যন্ত যত খুশি ভাই ডেকে নে। সুস্থ হই, তারপর বুঝিয়ে দেব আমি তোর ভাই না, জামাই। মীরার মুহূর্তে চোখে মুখে লজ্জা এসে ভিড় করে। কথাটা খুব বেশি লজ্জাজনক এমন নয়, কিন্তু জামাই, এটা শুনে হঠাৎ মনে হলো আসলে এই স্বপ্ন পুরুষ শখের পুরুষ আজ থেকে তার স্বামী। একটু আগেই তার পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়েছে। রিহানের কথা বলতে কষ্ট হচ্ছে। কিছু সময় চুপ থেকে কিছু বলবে, তার আগেই কেবিনে কেউ নক করে।
মীরা চমকে উঠল, তড়িঘড়ি করে বসা ছেড়ে দাঁড়িয়ে গেল। সেকেন্ড সময় ব্যবধানে রেহনুমা বেগম কক্ষে প্রবেশ করে। হাতে ওনার ফোন আর একটা শপিং ব্যাগ। মুখে ছেলের জন্য বেদনার চাপ স্পষ্ট। মীরার মন এটা দেখে আরো খারাপ লাগে। হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল যেন মীরা বুঝতে পারে না। এখনো সেই দুপুরের গাড়িতে বসে আছে, সেই মুহূর্তে ভাসছে চোখের সামনে। তখনও মানুষটা কতটা প্রাণ চাঞ্চল্য ছিল, আর এখন মলিনতায় ঘেরা মুখশ্রী। মীরা, একটা 3 পিস আছে, হাত মুখ ধুয়ে এটা পরে আয়, খাবার নিয়ে আসছে তোর ছোট মামা। মীরার হাতে শপিং ব্যাগটা দিয়ে বলে রেহনুমা বেগম। মীরা হাতে নেয় সেটা, ঘাড় নেড়ে কেবিনে থাকা ওয়াশরুমে চলে গেল। রিয়ান একটু তাকিয়ে থেকে আবার চোখ বন্ধ করেছে। রেহনুমা গিয়ে ছেলের শিওরের কাছে দাঁড়ায়, মাথায় হাত রাখে আলগোছে, নিচু হয়ে অধর ছুঁয়ে দেয় চুলের ভাঁজে। রেহান চোখ খুলে অসুস্থ চোখে হাসে। কাজল কল করেছে, ঢাকা থেকে তোর মামা অনেকবার কল করেছে, সকালে আসবে। রিহান শুনল, কিছু বলল না। রেহনুমা বেগম ভুরু কিঞ্চিত কুচকে জানতে চাইল, আব্বা, গাড়িটা হঠাৎ অ্যাক্সিডেন্ট কেন করলো? অনেক দিন গ্যারেজে ছিল, আমি সব চেক তো করে বেরিয়েছিলাম, কিন্তু তারপরও মনে হয় একটা চাকায় সমস্যা ছিল। রেহান কোনো রকম বলল। রেহনুমা বেগম কথা পারে না। ছেলের হাতে কপালে কয়েকবার চুমু খেলো। মীরা 7-8 মিনিটের মধ্যেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। রেহনুমা বেগমের দেওয়া বাদামি বর্ণের পাকিস্তানের 3 পিস কলেজ ড্রেস ব্যাগে নিয়েছে। রেহনুমা বেগম এগিয়ে এসে মীরার হাত থেকে ব্যাগ নেই, কপালে স্নেহের পরশ দিয়ে বলল, সবাই বাড়ি চলে যাবে, তুই থাকবি? মীরা প্রশ্নটার বিপরীতে কি বলা উচিত বুঝতে পারছে না, কিন্তু মন খুব করে এখানে রিহান ভাইয়ের সাথে থাকতে চাচ্ছে। হোক না সেটা সারা রাত বসে থেকে। তবুও রিহানের দিকে তাকিয়ে দেখে রিহানের চোখ বন্ধ। মীরা মিনমিন করে জানতে চাইল, কেউ থাকবে না? তুই তোরটা বল। মীরা এবার চুপ করে গেল। রেহনুমা বেগম বুঝতে পারে নীরবতা সম্মতির লক্ষণ। উনি মনে মনে খুশি হয় ছেলের এই এলোমেলো জীবনে কেউ একজন এসেছে। তিনি ছাড়াও কেউ ছেলের জন্য চিন্তা করে। রেহনুমা বেগম মীরাকে বলে বেরিয়ে যায়। ইব্রাহিম শেখ খাবার দিয়ে গিয়েছেন। রিয়ানের জন্য স্যুপ আর মীরার জন্য সাদা ভাত আর ছোট মাছের তরকারি, মীরার পছন্দের খাবার, সাথে দিয়েছে টক। কিন্তু রিহানকে খাইয়ে দিয়ে মীরা সব গুছিয়ে রাখছে। রিহান ভুরু কিঞ্চিত কুচকে নেয়, গম্ভীর স্বরে আদেশ করে, খাবার খেয়ে নে। মীরার হাত থেমে যায়। খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই মেয়েটার। টলমলো করে চোখ। রিহান পাত্তা দিল না সেদিকে। মীরা ফের বক্সের ঢাকনা লাগানোর জন্য উদ্যত হতেই রিহান এবার চাপা ধমক দিয়ে শুধালো, খাবার খেতে বলেছি। মীরা মাথা নিচু করে ভাঙ্গা স্বরে বলল। খেতে মন চাচ্ছে না। রিহান আগে নেই গম্ভীর কণ্ঠে বলে উঠল, খাবার খেয়ে তারপরই সব গুছিয়ে রাখবি, অন্যথায় আমি কাকাইকে কল করে এক্ষুনি হসপিটাল আসতে বলবো। না না না, খাচ্ছি আমি। মীরা একটা প্লেটে ভাত নেই, তরকারি নিয়ে একটু টক দিয়ে তড়িঘড়ি করে 2-3 লোকমা মুখে দিয়ে কাশতে লাগলো। তালু তো উঠে গিয়েছে খাবার। রিয়ান অসুস্থ শরীর নিয়ে ঝট করে উঠে বসলো। পাশ থেকে পানির বোতলের সিপি খুলে মীরার মুখের সামনে ধরে কোনো রকম একটু পানি নিয়ে খেয়ে মীরা নিজেকে শান্ত করলো, তবে পুরোপুরি হলো না। এবার চোখের জল ছেড়ে ফুপিয়ে উঠলো। হেসকি তুললে বলতে লাগলো, আমি আর খাবো না রিহান ভাই, আমার খেতে ইচ্ছে করছে না। রিয়ানের পেট মুচড়ে হাসি পায়। হাসে না, হাসলে মাথায় সমস্যা হতে পারে। তার চেয়ে বড় কথা, মেয়েটার জন্য তার মায়া হয়। তার শোকে বেচারি নাও খাওয়া ভুলে গিয়েছে। রোহান ফোঁস করে দম ছাড়ে, ইশারে সব গুছিয়ে রাখতে বলে। মীরা খুশি হয়, ঝটপট সব গুছিয়ে পাশের ক্যাবিনেটে লক করে রাখে। মীরা হাত ধুয়ে এসে রিহানের পাশে টুলে বসার জন্য উদ্যত হতেই রিহান ওকে টেনে নিজের পাশে বসায়। বসা মাত্রই 2 হাত নিজের বুকের ওপর নিয়ে নিল। ব্যথা পেল অল্প, বুড়ো কুচকে আসে ব্যথায়। তবে সেদিকে ধ্যান না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখে নিজের সাথে। মীরার এই নিয়ে দ্বিতীয়বার রিহান নামক পুরুষটার গভীর আলিঙ্গনে আবদ্ধ হলো। শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল, বুকের ভেতর ধুকপুক শব্দ করছে। রিহান অনুভব করলো কি সেই শব্দ, হয়তো ফিসফিস করে বলল, আজকে রাতটা তোলা রইল।
ইফাত ঢাকা রয়েছে, কাল আতিক চৌধুরীর সাথে যাবে গ্রামে। খবরটা তারা সন্ধ্যায় পেয়েছে। যদিও তৎক্ষণাৎ যেতে চাইছিল সবাই, তবে রিয়াদ শেখ সবাইকে আশ্বস্ত করেছে গুরুতর কোনো আঘাত পায়নি। কাল সকালে বাড়ি নিয়ে যাবে। বাড়িতে যেন আসে সবাই। ঈশিতার পরীক্ষা চলছে, সেও ভাইয়ের জন্য অস্থির ছিল। শিশুরও যাবে, অনেকদিন ফুপির বাড়ি যাওয়া হয় না। তার উপর রিয়ান আর কাজলকে চৌধুরীর পরিবারের কেউ ভিন্ন নজরে দেখেনি। সেখানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করে সবাই বসে থাকবে। শিশির কয়েকটা ড্রেস নিয়ে নিচ্ছে একটা ব্যাগে, সাথে ঈশিতাও রয়েছে। ঈশিতার মন খারাপ, আজ কত মাস হয়েছে সেও গ্রামে যায় না। শিশির ব্যাগে চেন আটকে ঈশিতার পাশে বসে, দুহাতে মুখ আগলে নিজের দিকে করলো, ঠোঁট উল্টে পড়ল। আমার ইশিরানের মন খারাপ করে না। তোমার পরীক্ষা শেষ হলে আমরা দুজন আবার যাব। আপু ভাইয়া। ঈশিতা কাঁদো কাঁদো হয়ে বলে। শিশির আলতো হাতে জড়িয়ে ধরে ঈশিতাকে আশ্বাস দিয়ে বলল, কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। শিশির ঈশিতার মাথায় হাত বুলিয়ে দেয়। এরই মধ্যে দরজায় কেউ নক করলো। শিশির অনুমতি দিতেই ইফাত রুমে প্রবেশ করে, দৃষ্টি তার ফোনের দিকে নিবদ্ধ। আর সেভাবে থেকেই জিজ্ঞেস করলো, পেতনি রানী, তোর ল্যাপটপে চার্জ আছে? আমারটা ডাউন, একটু দে না। শিশির ঈশিতাকে ছেড়ে উঠে দাঁড়ালো। ভুরু কিঞ্চিত কুচকে বিছানার অপর পাশে গেল, ল্যাপটপ হাতে নিয়ে বিছানায় ফের বসলো। কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে পাল্টা প্রশ্ন করলো, কি এমন জরুরি কাজ তোমার যে চার্জ হতে হতে তোমার ধৈর্য ফুরিয়ে যাবে? ইফাত ফোনে কিছু টাইপ করতে করতে জবাবে বলে, একজনের সাথে ভিডিও কলে কথা বলবো। শিশিরের হাত থামে, বুকের ভেতর সূক্ষ্ম এক ব্যথা অনুভব করে। দৌড়ে আসে গলায় ঝট করে বলে উঠল, স্পেশাল? ইফাত বোনের দিকে এক পলক তাকালো, ফোন পকেটে রেখে খুব স্বাভাবিকভাবে জানালো, নিউ গার্লফ্রেন্ড? শিশিরের চোখের কোনায় জল জমে, সেটা গড়িয়ে পড়ার আগে মুছে নিল। মানুষটা কেন তার দিকে কখনো একটু তাকালো না? কেন চোখের গভীরে তাকিয়ে শিশির এক বিন্দু বিন্দু করে জমা ভালোবাসা বুঝতে পারে না? শিশির ল্যাপটপের শাটার বন্ধ করে চোখ বন্ধ করে বিড়বিড় করে আওড়ালো, আপনি আড়ালেই রয়ে যাবেন আমার ভালোবাসার পিঞ্জিরায়। রিহানের শরীর থেকে আসমানি রঙের হসপিটালের পোশাকটা খুলতেই থতমত খেল মীরা। লজ্জায় অস্বস্তি মাথা নত করে। বলিষ্ঠ শক্তপোক্ত চওড়া বুকটা ঘন কালো পশম ভর্তি। মীরার মাথা ঝিমঝিম করছে। সেকেন্ড সময়ে দেখা সেই দৃশ্য মীরার চোখের সামনে এখনো ভাসছে। রিহান মীরার অবস্থা দেখে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটার নতজানু করে রাখা মুখের দিকে। মীরা চোখ তুলে না তাকিয়ে বেড থেকে কালো রঙের শার্টটা হাতে নিয়ে রিহানের পেছনে গিয়ে দাঁড়িয়ে শার্টটা পরিয়ে দিল। বোতাম লাগাতে এসে আরও লজ্জায় মিয়ে যায় মেয়েটা। কাপা কাপা হাতে বোতাম লাগিয়ে শেষ করে সরে যাওয়ার জন্য উদ্যত হতেই রিহান ওর টেনে ধরে, হাতের উল্টো পিঠে চুমু খেল। মীরার শরীর শিরশির করে উঠল। রিহান কিছু বলবে তার আগেই হুড়মুড়িয়ে কেবিনে বেশ কয়েকজন প্রবেশ করলো। মীরা চমকে উঠল, দূরে সরে গেল রিহানের কাছ থেকে। অপ্রস্তুত হলো সবাইকে দেখে। আতিক চৌধুরী এসে রিহানকে জড়িয়ে ধরল। রিহান মৃদু হাসলো, বলল, কিছু হয়নি মামা। আতিক চৌধুরী রিহানকে জড়িয়ে রেখেই শুধালো, সেটা তো দেখতে পাচ্ছি। শিশির এসে মীরাকে জড়িয়ে ধরল। কাল রাতেই খবর পেয়েছে সবাই, বিয়ে করেছে রিহান। আতিক চৌধুরী রিহানকে ছেড়ে মীরার দিকে ঘুরে দাঁড়ালো। মীরা অপ্রস্তুত হলো। আগে কখনো এই নেতা সাহেবকে এভাবে সামনাসামনি দেখা হয়নি, তবে গ্রামে ওনার কথা সবাই বলে, বেশ ডাকনাম তার। তাই কিছুটা অস্থির হয়ে পড়ল। কি বলবে কি বলা উচিত মনে করতে পারল না। আতিক চৌধুরী হাসে, মেয়েটা সচ্ছল, মুখে কেমন মায়া ভর্তি। বাচ্চা সুলভ ভাবটা এখনো যায়নি চেহারা থেকে। এমনি ভীষণ ভাগ্যবতী। সে জানে এটা তার ভাগ্নে মেয়েটাকে কি পরিমাণ ভালোবাসে। ধারণা অতীত মেয়েটার। অদরে হাসি রেখা ফুটে ওনার। রিয়ান আর চোখে দেখল, মনে মনে অবাক হলো মামার কত বড় লস করেছে সে। তারপরও মানুষটার বিন্দু পরিমাণ রাগ ক্ষোভ নেই। আতিক চৌধুরী মীরার মাথায় হাত রাখে, বলল, কালকে আসার ইচ্ছেটা ছিল, যাই হোক সে কথা বা নতুন জীবনে পথ চলা দীর্ঘ এবং সুখময় হোক, সুখী হও দুজন। মীরা অপ্রস্তুত হাসার চেষ্টা করে। ইফাত শিশিরের পাশেই দাঁড়িয়ে আছে।
আতিক চৌধুরী ইফাতকে ইশারা করতেই ইফাত নিজের পকেট থেকে একটা ছোট বক্স বের করে আতিক চৌধুরীর সামনে খুলে ধরতে সেটার ভেতর ঝলমল করে উঠল একজোড়া ডায়মন্ডের চুড়ি। মীরার চোখে লাগলো আলোটা। অবাক হয় শিশির মীরার হাত এগিয়ে সামনে আনে। আতিক চৌধুরী সেগুলো মীরার হাতে দেয়। মৃদু হেসে বলে উঠল, আমার প্রচুর শখ ছিল এই বেটার শ্বশুর হওয়ার, আজ বানিয়ে নিলাম। কাল হয়তো খেয়াল করনি স্বাক্ষরনামায় মেয়ের দ্বিতীয় বাবাটার নামের জায়গায় আমার নাম ছিল। ছোট একটা উপহার আমার মেয়ের জন্য। মীরা অবাক হলো, এত দামি উপহার আর বলছে ছোট। কিন্তু মীরার এটার থেকেও মনে বেশি দাগ কেটে গেল বাবা শব্দটা শুনে। কত বছর পর এমন করে মীরার সাথে কেউ কথা বলল। মীরা আবেগী হলো, চোখ টলমলো করে। আতিক চৌধুরী সেটা দেখে আলতো হাতে জড়িয়ে ধরে মীরাকে, মাথায় হাত বুলিয়ে দিল। হসপিটালের সব ফর্মালিটি পূরণ করে সকাল 9টার মধ্যে বেরিয়ে এলো সবাই। আতিক চৌধুরী এসেছে ভোরে, আবার চলে গিয়েছে 8টার দিকে। সাথে গার্ড নিয়ে আসেনি, শুধু নিজের বিশ্বস্ত এক কর্মচারী নিয়ে এসেছে। তার ব্যাপারটা জানাজানি হওয়ার আগেই তিনি আবার ঢাকা ফিরেছে। ইব্রাহিম শেখ এসেছে, তবে তিনি হসপিটাল থেকে অফিসে চলে গিয়েছেন। সাথে এখন শিশির আর ইফাত। গাড়িতে ইফাত ড্রাইভিং সিটে বসলো, ওর পাশে শিশির। মন না চাইতেও বসতে হয়েছে। কেন জানি এখন আর আগের মতো পোস্টার সামনে থাকতে ইচ্ছে করে না। মানুষটাকে দেখলে বুকের ভেতর অনল যেন দাও দাও করে জ্বলে ওঠে। আসার সময় বাবার সাথে সে পেছনের সিটে বসেছিল, তবে এখন সেটা সম্ভব নয়। অগত্যা বাধ্য হয়ে সামনে বসতে হয়েছে। মীরা রিহানকে গাড়িতে বসার জন্য তড়িঘড়ি করে দরজা খুলে দিতে কি মাথা দরজার সাথে বেশ জোরেই ধাক্কা লাগলো। মেয়েটার ব্যথার চোটে নাক লাল হয়। রিহান খেপে উঠল, ধমক দিয়ে বলল, মরে যাচ্ছি না আমি, সুস্থ আছি। তোকে কে বলেছে এত বড়দের মতো ব্যবহার করতে? মীরা একই তো ব্যথা পেয়েছে, তার উপর রিহান ভাইয়ের ধমক। মেয়েটার কান্না যেন ভেতর থেকে উপচে পড়তে চাইল, তবে কান্না করলো না। গাড়িতে বসে মাথা নিচু করে রাখলো। রিহান আর চোখে ব্যাপারটা লক্ষ্য করলো, তবে পাত্তা দিল না বিশেষ, এবং নিজের ঘাড় সামান্য কাত করে মীরার কাঁধের উপর মাথা রাখলো। আরেক হাতে পেট জড়িয়ে ধরে ঘনিষ্ঠ করে নিজের সাথে মেয়েটাকে। মীরা চমকে উঠল। কালকে রাতে সেই ভয়াবহ দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। রিয়ান সারা রাত তাকে জড়িয়ে ধরেছিল। মীরার লজ্জায় প্রথমবারে নাই কোনো পুরুষের পক্ষ দেশে সারা রাত তার একটুও ঘুম হয়নি। কত শত কল্পনা জল্পনা করেছে। ভোরের দিকে যাও একটু চোখ লেগেছিল, তবে নার্স এসে ওষুধ দেওয়ার জন্য ডাকছিল বিধায় ঘুমটা আর হয়নি। গাড়ি চলছে। রিহান নিজের একটা হাত মীরার কোলের উপর রাখলো। তার হাতের মুঠোয় মীরার এক হাত। হসপিটাল থেকে শেখবাড়ি পৌঁছাতে 10 মিনিটের মতো সময় লাগে। এই পুরো সময় রিহান চোখ বন্ধ করে মীরার কাঁধে মাথা রেখেছিল। শেখবাড়ির গেটে গাড়ি থামতেই দুজন দারোয়ান বড় গেটটা খুলে দিল, কিন্তু গাড়িটা রিহান বাড়ির ভেতর নিতে বারণ করলো। শিশির ও ইফাত দুজনই অবাক হয়। মীরারও তেমন ভাবান্তর ঘটে না, যেন এটার জন্যই সে আগে থেকেই প্রস্তুত ছিল। শিশির মীরার মুখের দিকে তাকিয়ে ভাবভঙ্গি বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছু বুঝতে পারে না। রিহানকে জিজ্ঞেস করলো, মীরা যাবে না আমাদের সাথে? না, ইফা তোকে বাড়ি পৌঁছে দিবে। আপাতত তোরা দুজন গাড়ি থেকে নেমে পড়। শিশির ঘাড় নাড়ে। ইফাত গাড়ি থেকে নামার আগে রিহানের হাতে একটা ছোটখাটো শপিং ব্যাগ দিয়ে গেল। মীরা ততক্ষণে রিহানের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখেই বসেছে। রিহান ব্যাগটা নিয়ে নিজের বাঁ পাশে রাখলো, ফিরে মীরার দিকে তাকিয়ে রইল। মীরা মাথা নিচু করে বসে আছে। রিহান হসপিটাল থেকে বেরিয়ে আসার আগে মীরার সাথে কথা হয়েছে। মীরা এখন নিজেদের বাড়িতে থাকবে। রিহান সুস্থ হলে তবেই মীরাকে শেখ বাড়িতে নিয়ে আসবে রিহান যদিও রিহান এর তেমন একটা মত ছিল না, শুধু রমজান শেখের কথাই রাজি হয়েছে। বিয়েটা তার কথা মতো হয়েছে, কিন্তু এটা খুব বেশি কেউ বিষয়টা জানে না, তাই অনুষ্ঠান করে আনলেই ব্যাপারটা সুন্দর দেখাবে। রিহান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। মীরা হঠাৎ ঘাড় ঘুরিয়ে রিহানের দিকে তাকালো। মেয়েটার চোখ টলমল করছে, তবে অদ্ভুত বিষয় মেয়েটা বারবার অধর দাঁত দ্বারা চেপে ধরছে। মনে হচ্ছে কিছু নিয়ে অপ্রস্তুত, ভয় পাচ্ছে। রিহান 2 হাত বাড়িয়ে মীরার মুখটা নিজের হাতের আঁচলে নিল।
বুড়ো উঁচিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো। কি হয়েছে তো? হঠাৎ কথার স্বর হারিয়ে গেল। চারিদিক থেকে কোনো শব্দ এলো না আর। কান শোষ শব্দের সাথে গরম ধোঁয়া বেরিয়ে এলো যেন। নরম অধর ছুঁয়েছে পোস্টার সিগারেটে পোড়া অধর। বিষয়টা বুঝতে যেন কয়েক পলক সময় লাগলো রিহানের। যতক্ষণে বুঝতে সক্ষম হলো ততক্ষণে মীরা নিজের কাজ শেষ করে সরে যাচ্ছিল, কিন্তু সামনে বসা বলিষ্ঠ পুরুষ সেটা হতে দিল না। দুই হাতে মেয়েটার কোমর চেপে ধরল, একটানে নিজের কোলের উপর তুলে কিছুক্ষণ আগে মীরার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে ব্যস্ত হলো। পুরুষটার অধর স্পর্শে মেয়েটার বেসামাল হলো। মস্তিষ্ক খুব করে এটার জন্য নিজেকে দায়ী করলো। সেতে সেতে নিজের বিপদটা যে নিজের হাতে পায়ে ধরে টেনে এনেছে বুঝতে পেরে নিজের গালে থাপ্পড় মারতে ইচ্ছে করলো। শরীর যেন এদিকে অবশ হচ্ছে, নিজেকে ছাড়ানোর বিন্দু পরিমাণ শক্তি শরীরে অবশিষ্ট নেই। নিজের স্বামীর এমন রূপ রীতিমতে মীরার অন্তরে উত্থাল পাথাল হচ্ছে। কত সময় কাটলো কেউ হিসাব করার মতো অবস্থায় ছিল না। ছাড়া পেয়ে মীরার শ্বাস প্রশ্বাসের বেগ দ্রুত হলো, মুখ ঘুরিয়ে বসলো। রেহান স্বাভাবিক, কোনো পরিবর্তন ঘটেনি, ঠিক আগের মতোই স্বাভাবিক, শুধু চোখের চাহনি মারাত্মক। মীরা একবার তাকিয়ে ফের দৃষ্টি ঘুরিয়ে নিল। রেহান নিচের অধর দাঁত দ্বারা চেপে ধরে হাত বাঁকিয়ে পাশ থেকে শপিং ব্যাগটা নিল। মীরার কোলের উপর রেখে বাহিরের দিকে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর শোনালো পুরুষটার কণ্ঠ। তোমার একবার স্বেচ্ছায় ছোঁয়ার তৃষ্ণা বাড়িয়ে গেলে যান, এখন তোমাকে একান্ত নিজের করে পাবার অপেক্ষার দিন দ্রুত ইতি টানতে হবে। মীরার দুটো ঝটকা একসাথে নিতে পারল না, থম মেরে বসে রইল। রিহান আবার বলল, ফোন আছে, সব সেটিংস করাই আছে, কল করলে রিসিভ করবি। মীরা কিছু বলার অপেক্ষা করে না, রিয়ান তার আগেই বেরিয়ে গেল। ইফাত এসে গাড়িতে বসলো, চমৎকার একটা হাসি উপহার দিল মীরাকে। মীরা অপ্রস্তুত হাসলো। ইফাত গাড়ি স্টার্ট করে শিশির রিহানকে বাড়ির ভেতর নিয়ে গেল। সদর দরজায় যেন অপেক্ষা করেছিল সবাই। শিশির রিহান বাড়ির ভেতর গেল। রিহান গম্ভীর গিয়ে সোফায় বসলো। শরীরটা দুর্বল লাগছে, মাথাটাও অল্প চিনচিন ব্যথা করছে, তাই চুপ করে চোখ বন্ধ করে নিল। তাকে ঘিরে সবাই বসলো। কি খাবি, শরীর কেমন লাগছে, এসব জানতে ব্যস্ত হয়ে পড়ল নীনা বেগম আর রিহানের ছোট চাচি। শিশির সবার সাথে ভালো মন্দ জিজ্ঞেস করে, কিন্তু সবার সাথে কথা শেষ সোফায় বসা রিহানের পাশে তাকিয়ে আচমকাই সবার ভিড়ে শিশির অস্পষ্টে ডেকে উঠল, টাইসন। রিহান শিশিরের ডাকে চোখ খুলে বামে তাকায়। ধবধবে সাদা আর ব্রাউন কালার সংমিশ্রণে একটা সাদা বিড়াল। এটার স্পর্শ রিহান প্রথমে পেয়েছিল যখন সে এসে বসেছে সোফায়। তখনই তিনি এসে রিহানের পাশের জায়গা দখল করে নিয়েছে। রিহান এক হাত বাড়িয়ে বিড়ালটাকে ছুঁয়ে দিল। সে যেন মালিকের আদরে স্পর্শে পেয়ে আহ্লাদি হলো। মাথা এলিয়ে দিল হাতে, মুখ ঘষল হাতের তালুতে। ম্যাও ম্যাও করে যেন জানতে চাইল কাল রাতে বাড়ি কেন ফিরেনি রেহান। রিহান কোলে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হাসলো। শিশির ততক্ষণে এসে রিহানের সামনে দাঁড়িয়েছে। মেয়েটার মুখে এখনো বিস্ময়ের ছোঁয়া। চোখ টান টান করে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা এটা এখানে কি করে এলো? এটা তো আমি ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলার সময় সুইজারল্যান্ডে দেখেছিলাম। সেটা আমি অনেক আগে আনিয়েছি, এর নাম টম। আর তুই যেটা দেখেছিস সেটা কাজল নিয়ে আসবে। রিহান বিড়ালটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তারপর বিড়ালটাকে নিয়ে উপরে নিচের রুমে চলে গেল। শিশির হতাশ হয়, তার একটা বিড়ালের শখ প্রচুর। অনেক আগে রিহানের একটা বিড়াল ছিল, নাম ছিল ক্যামেলি। সেখান থেকে শিশিরের বিড়ালের প্রতি আলাদা একটা অনুভূতি তৈরি হয়েছিল। রিহান ঢাকায় থাকাকালীন সেটা রিহানের সাথে ছিল। শিশির নিজেও ওর যত্ন আত্মি করত, আদর করত, নিজের সাথে সাথে রাখত। একদিন ওরা বাসায় ছিল না কেউ। রিহানের রুমে বারান্দায় ছিল বিড়ালটা। ওর খাবার আর থাকার বাস্কেট সব ছিল বারান্দায়। কিন্তু ওরা যখন বাসায় ফিরে আসে সেদিন বিড়ালটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। অনেক চেষ্টার পর কয়েকদিন পরে সেটা মৃত অবস্থায় একটা ডাস্টবিনের ময়লার সাথে পাওয়া যায়। আর ওটার শরীরে ছিল অসংখ্য আঘাত, যেগুলো অন্য একটা বিড়াল করেছিল।
কিন্তু এটা এখানে কিভাবে গেল সেটা কেউ আজও ভেবে পায়নি। তবে শিশিরদের বাড়ির পাশে একটা অ্যাপার্টমেন্টে একটা মেয়ের বিড়াল ছিল। সেটা ছিল হুলো বিড়াল, আর দেখতেও বেশ বড় ছিল। সেক্ষেত্রে রিয়ান ভাইয়েরটা ছিল খরগোশের ছানার মতো। হয়তো ওই হুলো বিড়ালটাই এমন করেছিল। হুলো বিড়ালের মালিক যে মেয়ে ছিল সে শিশিরের ভালো ফ্রেন্ড ছিল, কিন্তু শিশির ওই ঘটনার পর আর কোনোদিন মেয়েটার সাথে কথা বলেনি। সবাই কম বেশি বুঝতে পেরেছিল ওই মেয়েটাই নিজের বিড়ালকে বাঁচিয়ে রিহানের বিড়ালটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। কারণ রিহানের বিড়ালটাকে ওই মেয়ের বিড়ালটাই মেরেছিল। মীরা বাড়ি ফিরে আগে গোসল দিল। শরীর কেমন করছে, গোসল দিয়ে খাবার খেয়ে কিছু সময় ঘুমোলো। রোকেয়া কমলা এই সুযোগে উঠানে কিছু কাজ সারল। জোহরের আজান পড়তে তারা দুই শাশুড়ি বউ গোসল করে নামাজ পড়ে মীরাকে ডাকলো। মীরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একসাথে দুপুরের খাবার খেলো সবাই। অতঃপর বসলো সবাই। রোকেয়া অনেক আগে মেয়ের গলা থেকে চেনটা খুলে রেখে দিয়েছিল নিজের কাছে, তবে আজ আবার সেটা মেয়েকে পরিয়ে দিল। কমলা নাতনিকে এটা সেটা জিজ্ঞেস করলো। মীরা অল্প স্বল্প লজ্জা পেল, সব বলল। শুধু রাতে জড়িয়ে ধরে ঘুমার, গাড়িতে চুমো, এগুলো বাদে সব গল্প করে দাদির সাথে। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা। বারবার ফোন চেক করলো মীরা। অপেক্ষা করলো রিয়ান ভাইয়ের একটা কলের, কিন্তু না, কিছু এলো না। রাত 8টা বাজে মীরা খাবার খেয়ে রুমে এলো। এসে দেখলো ফোনটা বাজছে। তড়িঘড়ি করে এসে ফোনটা হাতে নিল, কিন্তু কল রিসিভ করতে পারল না। আর পূর্বের অভিজ্ঞতা না থাকার ফলে প্রথমবার কল কেটে গেল। দ্বিতীয়বার কল আসতেই মীরা রিসিভ করতে সক্ষম হয় এবং ফোন কানে দেওয়ার আগে অনাকাঙ্ক্ষিত একটা মুখ চোখের সামনে ভেসে উঠল। মীরা চোখ বড় বড় করে নিল, লজ্জায় মাথা নিচু করে রাখলো। উদম শরীরে বসে আছে রিহান, পরনে শুধু একটা টাওয়াল, মাথায় শুভ্র ব্যান্ডেজ, মুখে পানির প্রলেপ চিকচিক করছে, চাপদারি, ঠোঁটজোড়া ফ্যাকাশে দেখাচ্ছে। হাতে তার ফোন, যার ভেতরে ভিডিও কলে রয়েছে লজ্জাবতী মীরা। মীরা লজ্জাবতী নয়, শুধু রিহান ভাইয়ের এমন অবস্থা থেকে সে লজ্জা পাচ্ছে। অন্যথায় মুখ দিয়ে মেয়ের খই ফোটে। রিহানকে দারুণ দেখাচ্ছে, কোনো তামিল সিনেমার হিরোকে টক্কর দেওয়ার মতো মারাত্মক সুন্দর। মীরার চোখ আটকে থাকে ওই পুরুষের দিকে, কিন্তু তাকাতে পারে না। এভাবে দেখলে তার বুকের ভেতর কেমন করে ওঠে, পেটে শিশির অনুভূত হয়। রিয়ান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখছে মীরাকে, চোখ দিয়ে যেন নেশা ঝরে। মীরার সর্বাঙ্গে কাঁপন ধরে, শিরশির করে শিরা উপশিরা। মীরা, মৃদুস্বরে ডাকলো রিহান। মীরা চোখ তুলে একবার ফোনে স্ক্রিনে তাকিয়ে আবার মাথা নত করে অধনেরে মিহি স্বরে জবাব দিল, জি বলুন। আসবো? মীরা চমকে উঠল, হতভম্ব হয়ে তাকিয়ে রইল কিছু সময় রিহান ভাইয়ের দিকে। পরপরই দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে বলে, অসুস্থ আপনি? তোর শরীরের গন্ধ, তোর এই নরম হাতের ছোঁয়া পেলে সুস্থ হয়ে যাব। রিহান ঘোর লাগা কণ্ঠে বলে উঠল। মীরা লজ্জা পায়, চোখে সেটার সাফ স্পষ্ট। রিহান দেখতে পাচ্ছে, কিন্তু মেয়েটার চোখের নিচে কালি পড়েছে। নিশ্চয়ই পরীক্ষার জন্য রাত জেগে পড়েছে সেই জন্য। রিহান আরও একটা বিষয় লক্ষ্য করলো, সেটা হচ্ছে মীরার মুখে চিন্তিত দেখাচ্ছে। মীরা বলে উঠল, আম্মা, দাদি, সবাই কি বলবে? আমি ম্যানেজ করে নেব সবাইকে। রিহান সোজা সাপটা জবাবে বলে। মীরা তাও কেমন বিষয়টা ভালো নজরে দেখলো না, কিন্তু পরক্ষণেই মনে পড়ে তারা তো প্রেম করছেন, এখন বিবাহিত তারা, স্বামী স্ত্রী, সমাজে একটা পরিচয় আছে তাদের, তাহলে ভয় কিসের? মীরার ভাবনার মাঝে রিহান আবার বলে উঠল, আমি কি পরনারীর কাছে যাব? আমি আমার বউয়ের কাছে যাব। মীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে রিহান কল কেটে দিল। মীরা ফোন রেখে দৌড়ে মায়ের রুমে গেল। রোকেয়া মাত্র কোরআন তেলাওয়াত শেষ করে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে মেয়েকে এমন দৌড়ে নিজের রুমে প্রবেশ করতে দেখে চিন্তিত হলো, শরীরটা কি মেয়ের আবার খারাপ করলো? রোকেয়া দ্রুত কদম ফেলে মেয়ের কাছে এলো। মীরা কাল বিলম্ব না করে মিনমিন করে বলল, আম্মা, রিহান ভাই আসছে। এখন? রোকেয়া বেগম বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলে উঠল। রোকেয়া মেয়ের দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। মীরা শুধু মাথা ঝাঁকায়, যার অর্থ হ্যাঁ বোঝালো। এত রাতে বাড়িতে শুধু 3 জন মহিলা মানুষ, তার মধ্যে এত রাতে ভাইপো নতুন মেয়ে জামাই রূপে প্রথমবার তার বাড়ি আসবে। আপ্যায়নের তো একটা ব্যাপার আছে,
তারপর একটা সময় এই ছেলেটাকে তিনি নিজের সন্তানের মতোই ভালোবেসে আদর যত্ন করত। যদিও ভালোবাসাটা এখনো ঠিক আগের মতো রয়েছে, শুধু প্রকাশ করার মতো কোনো পরিস্থিতির মাঝে ছিল না। রোকেয়া বেগম তড়িঘড়ি করে খাবার ঘরে গেল। ফ্রিজ থেকে 2টো ডিম আর মাছ নামিয়ে পানিতে ভিজিয়ে রাখলো। এক চুলার সিলিন্ডার গ্যাস আছে, সেখানে ভাতের পানি বসিয়ে দিলেন। নিজের চাল নিতে নিতে মীরাকে বলল, বারান্দা থেকে আরও একটা বৃষ্টির পানির বোতল নিয়ে আয়। মীরা এত সময় মাকে দেখছিল, কত তাড়াহুড়ো করে তার মা কাজ করছে। মীরার যেন সেসব স্বপ্ন মনে হচ্ছে। মীরা একবার চালের ড্রামের কাছে দেখলো, সেখানে আর কোনো পানির বোতল নেই। তার মা বৃষ্টি হলেই বাড়িতে যত বোতল থাকে সবগুলোতে পানি ভর্তি করে রাখে, যার ফলে রাতে কিংবা পুকুর থেকে পানি আনার তেমন একটা ঝামেলা থাকে না। আর এমনিতেও গ্রামগঞ্জের পুকুরের পানিগুলো প্রায় দূষিত হয়ে যায়, তার যথেষ্ট কারণ থাকে। তাই বৃষ্টি হলে সেই পানি বোতল, ড্রাম কিংবা আরও বিভিন্ন পাত্রে সংগ্রহ করে রাখলে আরও ভালো হয়। মীরার মেয়ের ভাত রান্না শেষ, মাছ ভুনা করার মাঝে গেটে শব্দ হলো। রোকেয়া মেয়েকে চুলার কাছে দাঁড়াতে বলে গেট খুলতে গেল। মীরা কেমন আড়ষ্ট ভঙ্গিতে চুলায় মাছ নাড়তে লাগলো। মীরা খাবার ঘর থেকে শুনতে পেল রোকেয়া রিহানকে কিছু নিয়ে শাসাচ্ছেন। মীরা ভয় পেল, আবার কোনো গন্ডগোল হয়েছে ভেবে মীরার ভয়ে গলা শুকিয়ে এলো। মাছ দ্রুত চুলা থেকে তুলে খাবার ঘর থেকে উকি দিয়ে বারান্দায় দেখতেই চোখ কপালে উঠল। 2টা ছেলে বারান্দায় হরেক রকমের ফল মিষ্টি প্যাকেট রেখে আবার ফিরে যাচ্ছে। মীরার মুখ হাঁ হয়ে গেল। এত কিছু সে একসাথে এই প্রথমবার দেখল। যদিও কত কথাটা কেমন শুনতে, তবে সত্যি এটাই, এত বাজার একসাথে সে আগে কখনো দেখেনি, বিশেষ করে বাবা মারা যাওয়ার পর। যদিও রোকেয়া নিজের সাধ্যমতো করে, তবে এতটা না। রোকেয়া হাঁসফাঁস করছে। রিহান বিষয়টা বুঝতে পেরে আর চোখে ওনার দিকে তাকিয়ে মিকি হাসার চেষ্টা করে। হাতে তার টম, গায়ে একটা জ্যাকেট, তার নিচে একটা চেক শার্ট, মাথায় এখন শুধু একটা ছোট সাদা পট্টি লাগানো। কি মারাত্মক সুন্দর লাগছে পুরুষটাকে। এতে মীরার গলা শুকিয়ে আসে। রোকেয়া হতাশার দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে এক এক করে সব খাবার ঘরে নিতে লাগলো। মীরা এদিকে তড়িঘড়ি করে রান্নাঘরে এসে সব গুছিয়ে খাবার টেবিলে রেখে দিয়েছে। রিহান মীরার রুমের সামনে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। রাত 10টা বাজতে বাজতে রোকেয়া মির্জামের খাবার দাবার পার চুকিয়ে সব গুছিয়ে নিজের রুমে চলে গেল। মীরাও নিজের মায়ের রুমে যেতে নিজের রুমে এলো। রিয়ান তখন মীরার ছোট আয়নাটার সামনে দাঁড়িয়ে শার্টের উপরে পরে থাকা কালো রঙের জ্যাকেটটা খুলছে, আর বিড়ালটা বিছানায় বসে রিহানকে দেখছে। মীরা এটার নাম জানে না, তবে দেখার পর থেকেই এটাকে ছুঁয়ে দেওয়ার লোভ হচ্ছে। মীরা দরজা বন্ধ করবে কি করবে না সেটা নিয়ে দ্বিধায় ভুগছে। ঠিক তখনই রিহান গম্ভীর স্বরে আদেশ করলো, দরজা বন্ধ করে আয়। মীরা খুব সাবধানে দরজা বন্ধ করে, যাতে কোনো শব্দ না হয় সেই ভয়ে। বাড়িতে মা, দাদি আসে দরজা বন্ধ করে একটা পুরুষের সাথে একই রুমের ভেতর। ভাবতে মীরার অস্বস্তি হচ্ছে, কিন্তু কিচ্ছু করেনি। এই পুরুষকে নিয়ে বিশ্বাস নেই, যখন তখন যা কিছু করে বসবে। রিহান জ্যাকেট চেয়ারে রেখে নিজের কাছে ডাকলো মীরাকে। মীরা এদিক ওদিক তাকিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে রিহানের থেকে কিছুটা দূরে দাঁড়ালো। এখনো তো মীরার এসব স্বপ্ন মনে হয়, ভাবতে পারে না এত সব হয়েছে তার সাথে। নিজের ভালোবাসার মানুষটা তারই স্বামী, এটাও তার কপালে ছিল। ভাবলেই নিজেকে সুখী সুখী মনে হয়। মীরার ভাবনার মাঝে রিহান আচমকা হাঁটুকে নিচে বসে গেল। মীরা চমকে উঠল, দূরে সরে গেল, অবাক হয়ে বলে উঠল, এ কি, আপনি নিচে কেন বসেছেন? উঠুন, উপরে বসুন। এদিকে আয়। মীরা তবুও দাঁড়িয়ে থাকে। রিহান সেটা দেখে আবার বলে, এদিকে আয়। মীরা এবার ধীর পায়ে এগিয়ে রিহানের সামনে দাঁড়াতে রিহান নিজের প্যান্টের পকেট থেকে একটা কিছু বের করে মীরার পা টেনে নিজের উড়োর ওপর রেখে মীরার পায়ে সেটা পরিয়ে দিল। মীরা অবাক হয়ে দেখল স্বর্ণের একটা পায়েল, খুব বেশি কারুকাজ করা নয়, নর্মাল তবে দারুণ সুন্দর দেখতে পায়েলটা। রিহান মীরার পায়ে অধ ছুঁয়ে চুমু খেতেই মীরার ঘোর কাটল। জট করে পা সরিয়ে নিতেই রিহান বিরক্ত হলো, উঠে দাঁড়িয়ে বিছানাটায় গিয়ে বসলো। মীরার দিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। মীরার পুরো শরীর শিরশির করে উঠল, কাটার ন্যায় বিঁধল এই চাহনি, মারাত্মক সুন্দর পুরুষটার চাহনি।
রিয়ান টমকে বিছানা থেকে কোলে তুলে ফের নিচে বসলো। মীরাকে ডেকে পাশে বসতে ইশারা করে। মীরা গিয়ে অল্প দূরত্ব রেখে বসলো, কিন্তু রিহান সেই দূরত্ব মিটিয়ে নিল। টমকে বাঁ হাতে নিজের এক উরুর ওপর রেখে ডান হাতে মীরার গলা থেকে ওড়না খুলে নিল, সেটা দিয়ে টমকে বেঁধে দিল। টম একদম চুপ করে রইল, কোনো নড়াচড়া নাই। মীরা চমকে উঠে কিছু বলতে যাচ্ছিল, রিহান বাধা দিল। গলায় মুখ গুজে মীরার কথা বলার রাস্তা বন্ধ করে দিল। মীরা বরফের অনুরূপ জমে গেল। রিহান সুযোগ বুঝে বইয়ের অধরে মেতে উঠল। মীরার চোখ প্রথমে রসগোল্লা নেই বড় বড় আকৃতি ধারণ করলো, সেটা পরে খুব ছোট ছোট হয়ে গেল। কিন্তু মীরা চোখ বন্ধর আগে মীরা দেখল টম ওড়না পা দিয়ে টেনে সরিয়ে এক চোখ বের করে তাদের দেখছে। এটা লক্ষ্য করে মীরা ছোটাছুটি করতে লাগলো। রিয়ান বিরক্ত হলো, বিশেষ মুহূর্তে বাধা একদম পছন্দ হয়নি তার। তবে মীরা দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে টমকে ড্যাব ড্যাব করে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে চক্ষু চরকাজ। রিয়ান অসহায় বোধ করলো, নিজেকে বলল, টাইসন এলে তোর সাথে ওর বিয়ে দেব টম, তখন তুই যত ইচ্ছে রোম্যান্স করিস, আমি বাধা দেব না। দয়া করে আমার রোম্যান্সের দিকে এখন নজর দিস না। ইফাদের ফোন অনবরত বেজে চলেছে, কিন্তু ইফাদের সেদিকে হুঁশ নেই। ওয়াশরুমে সেই যে গিয়েছি, আসার আর খবর নেই। শিশির এসেছিল ইফাদের কাছে একটা জিনিস দেখতে, কিন্তু এসে এমন মহা বিপদের সম্মুখীন হবে ভাবিনি। ইফাতকে ডেকে বলার পরও ইফাত শিশিরকে বলল কল রিসিভ করতে, কারণ এতবার কল করেছে, কেউ জরুরি কিছু হতে পারে। তাই শিশির শেষমেশ বাধ্য হয়ে ফোনটা হাতে নিল। দেখলো হোয়াটসঅ্যাপে কল এসেছে, সেখানে মেয়ের পিকচার দেওয়া একটা আইডি থেকে কল আসছে। মেয়েটার ড্রেস আপ দেখে মেয়েটার সম্পর্কে শিশিরের একটু হলেও ধারণা জন্মালো মেয়েটা খুব বেশি একটা সুবিধার হবে না, হয়তো বড়লোক বাবার বিগড়ে যাওয়া কোনো মেয়ে, যেমনটা ইফাত। শিশির কলটা রিসিভ করলো না, এমন কারোর সাথে তার কথা বলার ইচ্ছে নেই। নাম্বারটার নিকনেমটা দেখে শিশির আরও কনফার্ম হলো এটা ইফাদের নিউ গার্লফ্রেন্ড। সব কিছু যেমন তেমন শিশিরের একটা দেখে আরও কষ্ট হলো। সব কিছু যেমন তেমন শিশিরের এটা দেখে আরও কষ্ট হলো যখন নজর পড়ল মাই হানি। শিশিরের গা কেমন কাঁপন ধরালো। ফোনটা রেখে ল্যাপটপ হাতে নিজের রুমে ফিরে যাওয়ার জন্য উদ্যত হতেই মেসেজের শব্দ পেয়ে থেমে গেল। বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে দেখল মেয়েটা হোয়াটসঅ্যাপে কিছু পিকচার পাঠিয়েছে। শিশিরের কৌতূহল হলো। লক নেই ফোনে, কিন্তু কোথাও একটা বাধা কাজ করছে। কারোর প্রাইভেসি দেখা কোনো ভদ্রতার কাতারে পড়ে না, কিন্তু এক মুহূর্তের জন্য শিশির নিজেকে অভদ্রতা মেনে নিল। হয়তো আজকে সে নিজের জীবনে সঠিক একটা সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। এত রাতে একটা মেয়ে একটা ছেলেকে কি দিতে পারে সেটার সম্পর্কে শিশিরের কিছুটা হলেও ধারণা আছে। তবে ধারণা দিয়ে তো আর দুনিয়া চলবে না, প্রমাণটাও লাগবে। শিশির কাঁপা কাঁপা তর্জনী আঙ্গুলটা নেড়ে ফোনের স্ক্রিনে টাচ করলো। মেয়েটার ইনবক্সে যেতেই শিশিরের চোখ মুখে একরাশ ঘৃণায় ভরে গেল। ইফাত খারাপ মেয়েদের সাথে ডেট করে শিশিরের জানা ছিল, কিন্তু এতটা ঘনিষ্ঠ হতে পারে বা হবে কোনো মেয়ের সাথে শিশিরের ধারণা ছিল না। শিশির হঠাৎ অনুভব করলো তার চোখের পাতা কাঁপছে, ভিজে উঠছে চোখ। কিন্তু চোখ ছেড়ে জল গালে গড়ানোর আগে শিশির চোখের জলটা মুছে নিল। ফোন রেখে মেসেজটা আবার আনচিন করে ফোন রেখে ল্যাপটপ নিয়ে বেরিয়ে এলো। নিজের রুমে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, তুমি কোনোদিন জানবে না তুমিও আছো কারো ভালোবাসা হয়ে, ভালোবাসার পিঞ্জিরায়। অনেক দূরে চলে যাব তোমার কাছ থেকে ইফাত ভাই। সকালে ঘুম ভেঙে রিহান মীরাকে পাশে পেল না। বুড়ুকুচকে শোয়া থেকে উঠে বসলো। চোখ ডলে এদিক ওদিক পুরো রুমে নজর বুলেও মীরাকে দেখা মিলল না। রিহান গা থেকে কাঁথাটা সরিয়ে উঠে দাঁড়ালো। গায়ে শুধু সাদা একটা টি শার্ট আর লুঙ্গির দিকে নজর পড়ে রিহানের। কাল রাতের কথা মনে পড়ে গেল। রিহান ঘুমানোর সময় ট্রাউজার নয়তো হাফ জিন্স প্যান্ট পরে ঘুমায়, কিন্তু এখানে আসার সময় তো সে কিছু আনেনি। আর না, মীরার কোনো ভাইটাই আছে। অগত্যা ভেবেছিল প্যান্ট পরে ঘুমিয়ে পড়বে আজকের রাতটা, আর শুয়েও পড়ে। আর মীরা ওয়াশরুমে গিয়েছিল, কিন্তু ওয়াশরুম থেকে ফিরে এসে রিহানের হাতে লুঙ্গি দিয়ে মিনমিন করে বলল, আম্মা দিয়েছে। রিহান আগে কখনো লুঙ্গি পরেনি, তবে দাদার রমজান শেখ পরে সব সময়, তাই এটা দেখে তেমন অবাক হলো না। কিন্তু সে এটা আদতও
পরে কমফোর্টেবল ফিল করবে তো। তারপর শ্বশুর বাড়ি, কোনো অঘটন না ঘটে। রিহান দেখলো লুঙ্গিটা নতুন, কিন্তু সেটার গায়ে ভাঁজের দাগ পড়েছে। সাদা লুঙ্গি। রিহান ভেবে নিল মীরার দাদার, আর তার ধারণাই সত্যি হলো। মীরা বলল, এটা দাদু ভাইয়ের, কিন্তু শুধু একদিন ব্যবহার করেছিল ঈদের নামাজে, এরপর আর পরার সুযোগ হয়নি। রিহান বুঝতে পারে মীরা ভেবেছে রিহান হয়তো এটা ভেবেই পড়তে চাইবে না, অস্বস্তি দূর করতে এত কিছু বলেছে। রিহান মৃদু হেসে বলে উঠল, আমার সমস্যা হবে না। রিহান রুমের প্যান্ট চেঞ্জ করে নিল। মীরা বাহানা দিয়ে অন্যদিকে ঘুরে টেবিলে বই গোছাতে লাগলো। রিহান প্যান্ট চেয়ারে রেখে মীরাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল, বিয়ের পর বউয়ের সামনে ছেলেদের লজ্জা পেতে নেই, এতে করে বাবা হওয়া থেকে বঞ্চিত হতে হবে নয়তো। মীরার চোখ বড় বড় করে নিল। রিহান ভাই নির্লজ্জ কথাবার্তা বলছে, অপ্রত্যাশিত ঘটনা, কিন্তু খুব অবাক করা কাণ্ড নয়। তবে হঠাৎ করে এতটা লাগামহীন কথা মীরার মনে মনে রিহানকে একটা নাম উপাধি দিতে ভুলে না। ভুল করে মনের কথা মুখে বলে ফেলে, নির্লজ্জ। রিহান তখন গম্ভীর, অধর কামড়ে ধরে। মীরা নিজেকে সারিয়ে নিয়ে বিছানায় শুয়ে কাঁথা দিয়ে পুরো শরীর ঢেকে নিল। রিহান যা দেখে বাঁকা হাসলো, আর সেই দৃশ্য মনে করি রাতের মতো আবারও এখন হাসে। মীরা মাত্রই রুমে এসেছিল, আর রিহানকে এমন হাসতে দেখে ভুরু কুঁচকে নিল। রিহান মীরাকে দরজায় এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেল। তবে সেটা মীরাকে বুঝতে না দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় ছিলি তুই? আম্মার সাথে। আপনার কফি নেই? আম্মা ভালো দুধ চা বানায়, দেই? মীরা হাতের উপন্যাসের বইটা টেবিল ওপর রেখে বলল। রিহান নিজের প্যান্ট হাতে নিয়ে মীরাকে নাকচ করে দিয়ে বলল, রুমে দিতে হবে না, আমি ফ্রেশ হয়ে যাব, তুই বস এখন। মীরা বসলো না। রিহানের পেছন পেছন গিয়ে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে রইল, হাতে একটা নতুন গামছা। রিহান ফ্রেশ হয়ে বেরিয়ে এলো মিনিট 5-এর মাথায়। চোখে মুখে পানি, বুড়ো জোড়ায় পানি, মুখে বিন্দু বিন্দু পানির কণা। মীরা মাথা নিচু করে গামছাটা এগিয়ে দিল। রাতের কথা মনে পড়ে একরাশ লজ্জা এসে ঘিরে ধরল তাকে। ঘুরে উল্টো দিকে বারান্দায় এলো। পেছন পেছন হাত মুখ মুছতে মুছতে রিহানও আসে। বাইরে শাহনাজ আর কমলা বেগম মূলত তারা গাছে পরিচর্যায় আছে। রিহান বারান্দায় থাকা চেয়ারে বসলো। সামনে একটা টেবিল। রিহান বসতেই মীরা খাবার ঘর গেল। ফিরে এলো ট্রে হাতে। পেছনে রোকেয়া আছে। দুজনের হাতের নাস্তা প্লেট দিয়ে টেবিল ভরে গেল। হরেক রকমের পিঠা, ফলমূল, মিষ্টি, ডিম, দুধ। এগুলো রোকেয়া একদম ভরে উঠে শাহনাজের মায়ের সাহায্য নিয়ে তৈরি করেছে। সাথে শাহনাজও ছিল। রোকেয়া নাস্তা দিয়ে মীরার হাতে একটা পাখা দিয়ে বাহিরে রান্নাঘরে গেল। যার আগে অবশ্য রিহানকে বেশ কয়েকবার করে খেতে বলে গেল, আর সাথে এটাও জিজ্ঞেস করে গেল আর কিছু খেতে ইচ্ছে করলে যেন ওনাকে বলে। রিহান বিস্ময়ে কিছু বলতে ভুলে গিয়েছে, শুধু মীরার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থেকে বলে উঠল, সকালে আমি এত খাবার খাবো তুই জানিস না? কেন বারণ করিসনি ফুপিমণিকে? আম্মা শখ করে করেছে, আমি তাই কিছু বলতে পারিনি। আর আমি ঘুম থেকে ওঠার আগেই সব কাজ শেষ করে ফেলেছিল। রিহান চোখ বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। শুধু একটা ডিম আর দুধ খেলো বসে। তারপর একটা আপেল নিয়ে রান্নাঘরের দিকে গেল। মীরা পেছন থেকে ডাকতে ডাকতে নিজেও এলো। রিহান এসে সোজা রান্নাঘরে ঢুকলো। মীরা বাহিরে দাঁড়িয়ে রইল। রোকেয়া সবে পেঁয়াজ কাটতে বসেছিল। রিহানকে দেখে রোকেয়া অস্থির হয়ে দা রেখে উঠে এলো। মুচকি এসে জিজ্ঞেস করলো, কিছু লাগবে? মীরাকে বল। তুমি আমার সাথে আগের মতো কথা বলতে পারো না? তুমি করে কেন বলো? পাগল ছেলে, বড় হয়েছিস না, তার উপর এখন আবার মেয়ে জামাই। অত শত টেনে লাভ নেই, আগের মতো করে কথা বলবে। আর হ্যাঁ, মীরাকে শাড়ি পরিয়ে রেডি করে দাও একটু। শিশির চলে যাবে ঢাকা, ওর সাথে দেখা করবে বলল। শেখ বাড়িতে যেতে হবে। রিয়ান মুচকি এসে মাথা নেড়ে না জানালো। রোকেয়া বেরিয়ে এলো। হা হুতাশ করলো এত তাড়াতাড়ি জামাই চলে যাবে বলে। রুমে এসে রিহানের আনা কাল রাতের 3টা কাপড় থেকে একটা কাপড় নিয়ে মেয়েকে নিজের রুমে ডাকলো। মীরা আসতেই রোকেয়া মেয়ের হাতে ব্লাউজ পেটিকোট দিয়ে পরে নিতে বলল। মীরা জানে সব, তাই কিছু না বলে সব পরে নিল। আকাশি রঙের একটা শাড়ি, সাদা ব্লাউজ। মীরাকে শাড়ি পরিয়ে রোকেয়া নিজেই চমকালো। মনে মনে বেশ কয়েকবার মাশাল্লাহ আওড়ালো। চুলগুলো মীরা নিজেই বিনুনি করে নিবে বলে নিজের রুমে এলো। রিয়ান টমকে খাবার দিচ্ছিল। শাড়ি পরিহিত মীরাকে দেখে হাত থেমে গেল।
টম নিজেও মীরার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। রিহানের দিকে তাকিয়ে টম ম্যাও ম্যাও করে ডেকে উঠল। রিহানের হুঁশ নেই সেদিকে। টমের যেন রাগ হলো। রিহানের হাতে আঁচড় কাটতে রিহানের হুঁশ এলো। দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে ফের মীরার দিকে তাকালো। মীরা আজ প্রথম শাড়ি পরেছে, তাই সামলাতে হিমশিম খেতে হচ্ছে। নিচের দিকে তাকিয়ে শাড়ির কুচিটা ঠিক করছিল সে, কিন্তু রিহানকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে মীরা নিজেও থতমত খেলো। মুখ শুকিয়ে এইটুকুন হলো। ভাবলো খুব বাজে দেখাচ্ছে নিশ্চয়ই। রিহান পিঠার বাটি টমের সামনে রেখে ধীর পায়ে এগিয়ে এসে মীরার সামনে দাঁড়ালো। এক হাতে দরজাটা সামান্য চাপিয়ে দিয়ে দুজনকে আড়াল করে নিল। বাইরে থেকে রুমের ভেতরটা দেখা গেল তাদেরকে কেউ দেখতে পাবে না। রিহান নিজের বাঁ হাতে মীরার পেছনে দেওয়ালে রেখে মীরার দিকে ঝুঁকে গেল। ডান হাতে মীরার ঘাড়ে রেখে এগিয়ে আনলো মীরার মুখ। মাথাটা কাত করে মেয়েটার বা কানের কাছে নিয়ে কানের লতিতে লাগিয়ে নিল অধর। মেয়েটার শরীর মৃদু কাঁপছে, চোখ বন্ধ করে খিচে দাঁড়িয়ে আছে মীরা। রিহান ফিস ফিস করে বলে উঠল, আবার একটা নতুন রূপ। পাগল হয়ে যাচ্ছি আমি। কন্ট্রোল হারিয়ে ফেললে ভয়ঙ্কর হবে তোর জন্য। নিজের ভালো চাইলে শাড়ি চেঞ্জ করে আয়। মীরা প্রথমে চমকে উঠল, পরে চোখ খুলে ড্যাব ড্যাব করে রিহানের মুখের দিকে তাকিয়ে রইল। এ কেমন লোক? নিজে একটু আগে বলল শাড়ি পরে রেডি হতে, আবার এখন বলছি শাড়ি চেঞ্জ করতে। মীরার মনে হলো গিরগিটি বোধহয় এত দ্রুত রং পরিবর্তন করে না, যত দ্রুত রিয়ান ভাইয়ের মতিগতির পরিবর্তন হয়। পাগল করে ছাড়বে আমায় এই মেয়ে। রিহান কপালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে পিরপি করে। মীরা হিজাব পাচ্ছে, গায়ে একটা পাকিস্তানি থ্রি পিস। এটা মীরাকে ওর মা গত ঈদে কিনে দিয়েছিল, যদিও মীরার এটা নেওয়ার ইচ্ছে ছিল না, দামটা বেশি হয়। কিন্তু মীরার মা মেয়ের অমতে গিয়ে মেয়ের মনের শখ পূরণ করেছে। থ্রি পিসটা হালকা বাদামি বর্ণের। থ্রি পিসের সাথে ম্যাচিং করে হিজাব, ঠোঁটে গোলাপি লিপস্টিক, তাও একদম হালকা করে দিয়েছে। যদিও রিহান নিষেধ করেছিল, পরে মীরাকে মুখে মাস্ক পরে নিতে দেখে থতমত খেল রিহান। যদি এমন মুখ ঢেকে বেরোবে তো এত সাজার কি প্রয়োজন? কিন্তু পরক্ষণে রিহানের মনে হলো না, তার ধারণা ভুল ছিল। এত সময় মেয়েরা কাউকে দেখানোর জন্য সাজে না, তারা সাজতে পছন্দ করে। তাদের ভালো লাগা এটা, কাউকে দেখাতে ইন্টারেস্ট নয়। তারা নিজেদের মনে শান্তির জন্য সাজে। মীরা সাজ কমপ্লিট করে এসে রিহানের সামনে দাঁড়ালো। রিহান দেখলো এখনো সুন্দর দেখাচ্ছে। রিহান মীরার কপালে চুমু খেলো, মুচকি হাসলো। মীরার দুনিয়া থমকে গেল, অপলক তাকিয়ে রইল রিহানের হাস্যোজ্জ্বল মুখের দিকে। রিহান বইয়ের মুখ ঢাকা থাকার পরও মীরার থমকে যাওয়া বুঝতে সক্ষম হলো। মাথা নিচু করে মীরার দিকে ঝুঁকে ফিস ফিস করে বলল, মাশাআল্লাহ, এভাবে হা করে তাকিয়ে থেকো না। তোমায় দেখলে আমি এলোমেলো হয়ে যাই। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। মীরা দূরে সরে গেল, গলা শুকিয়ে আসার উপক্রম। রিহানের কণ্ঠ অদ্ভুত নেশালো শোনালো। মীরার রক্ত কণিকায় অসহ্য শিহরণ হয়। কাঁধে ঝুলিয়ে রাখা ওড়না এক হাতের মুঠোয় চেপে ধরে শ্বাস টানে। ওর হঠাৎ গরম লাগছে প্রচুর, শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছে। তবু অধৈর্যরা কোনো রকম নেড়ে জানালো, শিশির আপু বসে আছে বাইরে। রিহান দূরে সরে গেল, এক হাত প্যান্টের পকেটে রেখে আরেক হাত মাথার পেছনে রেখে চুল খামচে ধরে বিড়বিড় করে আওড়ালো, কোথায় একটু বউয়ের সাথে রোম্যান্স করব সেই সুযোগটাও নেই। আগে তো আমার রোম্যান্সের শত্রু ছিল টম, আর এখন তারই শাশুড়ি। বউ নিয়ে বাসর করতে বনবাস চলে যাব, সংসার সেখানে পাতবো। মীরার চোখ কপালে ওঠার জোগাড়। গোল গোল আখি জোড়া তুলে রিহানের দিকে তাকিয়ে রইল। রিহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। মীরাও বিস্ময় কাটিয়ে পেছন পেছন এলো। শাহনাজ, শিশির, কমলা বেগম, রোকেয়া বেগম আরও কিছু মহিলা দাঁড়িয়ে আছে। রিহান রোকেয়া বেগম আর কমলা বেগমের কাছে বলে বাড়ি থেকে বেরোলো। রাস্তায় শাহনাজ এলো ওর পেছনে, আর বাকিরাও আছে। শাহনাজের চোখ মুখের অস্থিরতা দেখে রিহান গাড়িতে ওঠে না, জিজ্ঞেস করলো, রাজি হলে না? শাহনাজ একটু অবাক হয় না। কাজল কিছুদিন আগে ওকে প্রপোজ করেছে, কিন্তু মেয়েটা কোনো জবাব দেয়নি। এরপর কাজল বেশ কিছুদিন সময় দিয়েছে ওকে, কথা বলেছে, কিন্তু শাহনাজ কিছুই জানেনি কাজলকে। এতে কাজল মনক্ষুণ্ণ হয়েছে। শাহনাজের থেকে কোনো জবাব না পেয়ে সে হয়তো ভেবেছে শাহনাজ ওকে ভালোবাসে না, কিন্তু শাহনাজ তো কাজলকে পছন্দ করে। শুধু নিজের মায়ের কথা ভেবে এসব করার সাহস পাচ্ছে না। তবে কখনো যদি কাজলকে নিজের করে পাওয়ার একটা সুযোগ পাই, তাহলে সে
করে তাহলে সে যে করে হোক মানুষটাকে সারা জীবন ওর জন্য নিজের করে পেতে সব রকম চেষ্টা করবে। শাহনাজ দীর্ঘশ্বাস ছাড়ে মলিন স্বরে বলল, আম্মা জানলে মেরে ফেলবে। তাহলে ভুলে যাও ওকে। স্বাভাবিকভাবে উপদেশ দিল যেন রিহান। শাহনাজ অবাক হয়, অসহায় চোখে তাকিয়ে থাকে রিহানের মুখের দিকে। রিহান রোদ চশমা পরে চোখে গাড়িতে উঠে বসার জন্য উদ্যত হয়। মীরা চলে এসেছে। শাহনাজ এদিক ওদিক তাকিয়ে বলে,